বড়সড় ট্রেটায় তিনটা বড় বড় বাটি ঢাকনা দিয়ে ঢাকা। ভাইয়ের অনুপস্থিতিতে সে কিছুতেই ছেলেকে ফ্ল্যাটে প্রবেশ করাবে না। সুন্দর মুখশ্রীর পেছনে মানুষের জঘন্য চেহারাটা হানিয়া বহুবার দেখেছে। কথাটা ভেবে সে নিচের অসুস্থ হাত দুটো এগিয়ে দিয়ে বলে। আমার কাছে দিন। ছেলেটার হাসি মুখটা এবার চিন্তার ছাপ দেখা যায়। সে চিন্তিত হয়ে বলে, আপনার হাতে তো ব্যথা, আর ট্রেটাও যথেষ্ট ভারী। আপনি পারবেন না নিতে। আমি ভেতরে নিয়ে যাচ্ছি, আপনি একটু আমায় সাইড দেন। মামুর বাড়ির আবদার নাকি? হানিয়া সাইড দিয়ে এই ফাঁকা ফ্ল্যাটে একটা ছেলেকে ঢুকিয়ে খাল কেটে নিচে কোলে করে কুমির ঢুকাক না। হানিয়া দরজাটা আরেকটু চাপিয়ে নিচে ছেলেটাকে সামনে এসে কাট গলায় বলে, আমি ব্যথা পাবো না, আপনি আমায় দিন, না হয় পরে আসুন। আপনি যাই বলেন না কেন, আমি বুঝতে পারছি। এটি ট্রেটা নিলে হাতে ব্যথা পাবেন, পরে তো আসতে পারবো না। এখনই না হয় রেখে গেলাম। হুট করে পেছন থেকে এক নারী কণ্ঠ শুনতে পায়। সেই প্রতিবেশী মহিলাটি, সাথে গোল্টু মোল্টু একটা কিউট ছেলে বাবু। মহিলাটি বলে, রাতুল তো ঠিকই বলেছে, ট্রেটা যথেষ্ট ভারী হানিয়া, তুমি হাতে ব্যথা পাবে। রাতুল ভেতরে নিয়ে রাখুন। মহিলাটিকে দেখে হানিয়া একটু হাঁপ ছেড়ে বাঁচে। সে কিছুতেই ছেলেটাকে ভেতরে প্রবেশ করতে দিত না। এবার হানিয়া আর মানা করে না, দরজার সামনে থেকে সরে গিয়ে তাদের ভেতরে প্রবেশের জন্য জায়গা করে দেয়। প্রথমে রাতুল এবং তার পেছনে মহিলা ও বাচ্চাটি প্রবেশ করে। হানিয়া ভদ্র অবলম্বন করে তাদের বসতে বলে। মহিলাটির সাথে সাথে ছেলেটিও বসে পড়ে। হানিয়া আর মহিলাটি একটা ডাবল সোফার বসে, আর ছেলেটি মানে রাতুল বাচ্চাটিকে নিয়ে একটা সিঙ্গেল সোফায় বসে। আগেই বলা হয়েছে প্রতিবেশী মহিলাটি বাচাল টাইপের। সে তার স্বভাব অনুযায়ী কথা বলা শুরু করে দিয়েছে। হানিয়া মহিলাটির থেকে জানতে পারে আবরার আর তার স্বামী একই অফিসে কাজ করে। তার স্বামী আবরার থেকে সিনিয়র। এই বিল্ডিংটি তাদের অফিসেরই। যারা ঢাকা থেকে পোস্টিং হয়ে রাজশাহীতে আসে তাদের এখানে থাকার জন্য ফ্ল্যাট দেয় অফিস থেকে। তারপর জানায় সামনে বসা ছেলেটি তার ভাই শেখ রাতুল রহমান। পেশায় ছোট্টখাটো মডেল। তেমন জনপ্রিয়তা নেই, কিন্তু আস্তে ধীরে নাম হচ্ছে নাকি তার। ঢাকায় থাকে রাতুল, সেখানে বড় বোনের কাছে কিছুদিনের জন্য বেড়াতে এসেছে। আর এছাড়াও তার একটা শ্যুট আছে রাজশাহীতে। এই কথা শুনে হানিয়া মনে মনে ভাবে। ঢাকার মডেল নামেই শুনলাম আজ প্রথম। কথাটা ভেবেই তার হাসি পায়, ঠোঁট টিপে একটু হেসেও নেয়। তারপর নিজেকে স্বাভাবিক করে চোখ তুলে যেই না রাতুলের দিকে তাকিয়েছে, দেখতে পায় ছেলেটা তার ফোন কেমন একটা করে ধরে রেখেছে, অনেকটা মুখের সামনে নিয়ে রেখেছে। আর তার চেয়েও অবাক করা বিষয় হলো হানিয়া যখন তাকিয়েছে ছেলেটা তখন থতমত খেয়ে যায়। চোরের মতো এদিক সেদিক তাকাতে থাকে। মনে হয় লুকিয়ে কিছু করতে গিয়ে ধরা পড়ে গেলে যেমনটা করে না মানুষ তেমনই করছে। হানিয়া তার মাথার ওড়নাটা আরেকটু টেনে নিয়ে চোখ মুখ ছোট ছোট করে তার দিকে তাকায়। তার দিকে তাকানোর সময় হানিয়া নজরে পড়ে রাতুলের কোলে বসে থাকা ছেলেটার দিকে। বাচ্চা ছেলেটা, বয়স 3 কি 3.5 হবে বাচ্চাটার। এত কিউট করে হানিয়ার দিকে তাকিয়ে আছে। হানিয়া হাত দিয়ে ইশারা করে বাবুটাকে নিচের কাছে ডাকে। বাবুটাও টুকটুক করে হেঁটে হেঁটে তার সামনে আসে। হানিয়া হাত বাড়িয়ে বাবুটাকে নিচের কোলে তুলে নেয়। বাবুটা মাশাআল্লাহ গোলুমুলু ভালোই। কাটা হাতছোড়া নিয়ে বাবুটাকে কোলে তুলতে হানিয়ার একটু কষ্ট হলেও সেটাকে পাত্তা দেয়নি হানিয়া। নিচের কোলে তুলে শুরুতেই ঠাস ঠাস করে কতগুলো চুমু দেয় হানিয়া বাবুটাকে। বাবুটার নাম জিজ্ঞাসা করলে সে জানায়। ছোট বাবু কার না পছন্দ। হানিয়া তো বাবুদের পেলে তাদের সাথে নিচেও বাবু হয়ে যায়। নিচের বর্তমান পরিস্থিতি ভুলে গিয়ে সে বাবুটার সাথে খেলা করতে ব্যস্ত হয়ে পড়ে। মিশুক টাইপের আহনাফ হানিয়ার সাথে দুধ ভাতের মতো মিশে গেছে। আহনাফ আদো আদো গলায় বিভিন্ন কথা বলছে হানিয়াকে। হানিয়া তার দু একটার উত্তর দিচ্ছে তো আহনাফের কথা শুনে হাসতে হাসতে শুয়ে পড়ছে। এর মধ্যে কলিং বেল বেজে উঠলে রাতুল গিয়ে দরজা খুলে দেয়। আবরার এসেছে। ঘরে প্রবেশ করে বোনের প্রাণ খোলা হাসি শুনে আবরারের মনটাও খুশিতে ভরে ওঠে। হাতে বাজার সদাই কিচেনে রেখে এসে ড্রয়িং রুমে যায় সে। দেখতে পায় তা বোন তার বাচ্চা আহনাফের সাথে মিশে নিচেও বাচ্চা হয়ে গেছে। কি
খিলখিলিয়ে হাসছে, দুষ্টুমি করছে। তার মনে হয় হানিয়াকে তার সাথে নিয়ে আসাটা সার্থক হয়েছে। সে হানিয়াকে ডাক দিলে হানিয়া তার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলে, ভাই তুমি এসছো? কখন এলে? এই তো 5 মিনিট হবে। কি করছিলি তুই? ভয় পাসনি তো একা একা বাসায়? হানিয়া চোখ ছোট ছোট করে ভাইকে বলে, আমাকে কি বাচ্চা পেয়েছো যে একা থাকতে ভয় পাবো? আর একা ছিলাম না তো। তুমি যাওয়ার কিছুক্ষণ পরেই আপারা এসেছে, তাদের সাথে কথা বলছিলাম। আপনার বোনের প্রথম কথাটা জবাব দিয়ে বলে, তুই বাচ্চা হবি কেন? তুই তো বুড়ি, জানিস না? 20তে বুড়ি। তোর তো 20 পার হয়ে গেল। হানিয়ার রাগ হয়। বলা চলে ভাই বোনের মিছিমিছি রাগ আর কি। নিচের প্রতিবেশীদের সামনে ভাই তাকে বুড়ি বলছে, বিষয়টা তার হালকার উপর ঝাপসা সম্মানে লেগেছে। সে রাগ দেখিয়ে আহনাবকে কোলে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। ভাইয়ের সামনে দাঁড়িয়ে কপট রাগ দেখিয়ে বলে, আমায় বুড়ি বলার আগে নিজের দিকে তাকাও। সাথে আমার থেকে 11 বছরের বড়। তার মানে বুঝতে পেরেছো? 31 বছরের বুড়া তুমি। আমায় বুড়ি বলতে এসছে। কথাটা বলে একটা মুখ ভেঙচি দেয়। তারপর আহনাফের আম্মুর দিকে তাকিয়ে বলে, আপা, আপনি আমার সাথে আসুন তো, আমরা রুমে গিয়ে কথা বলি। এসব বুড়া মানুষের মাঝে আমাদের থাকতে হবে না। কথাটা বলে হানিয়া আহনাফকে কোলে নিয়ে নিচে রুমের দিকে হাঁটা দেয়। তার এমন ঝগড়া দেখে আবরার হেসে দেয়। তার সাথে রাতুল আর আহনাফের মাও হেসে দেয়। আহনাফরা রাত 9টা পর্যন্ত ছিল। রাতুল অবশ্য অনেক আগেই চলে গেছে। আবরার কিনে আনা জিনিসপত্র গুছিয়ে রেখে নিজের অফিসের কাজ করে। আহনাফের আম্মুর নাম সাইমা। হানিয়া তাকে আপা বলেই ডেকেছে। মহিলা নিচে তাকে এটা বলেছে। আহনাফরা চলে যাওয়ার পর হানিয়া আবরার খাবার খেয়ে নেয়। আবরার হানিয়াকে তার ঔষধ দিয়ে কিছুক্ষণ তার পাশেই বসে থাকে। রাত পাচ্ছে দেখে নিচে রুমে চলে আসে। আসার সময় হানিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, যা হয়েছে তা হয়তো ভুলতে পারবি না, কিন্তু চেষ্টা তো করতে পারবি, তাই না? হানিয়া হ্যাঁ না কিছুই বলে না। আবরার একটা হতাশ মিশ্রিত শ্বাস ফেলে নিচে রুমে চলে আসে। এত সহজ ভোলা? হানিয়ার ঔষধগুলোর মধ্যে ঘুমের ঔষধ থাকায় সে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। কথায় আছে, তুমি নিচে যতটুকু কষ্ট সইতে পারবে ঠিক ততটুকু কষ্টই অন্যকে দিবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। জাভিয়ান প্রতিশোধের নেশায় এত বেশি উন্মাদ হয়ে গিয়েছিল যে নিচের বিবেক বিসর্জন দিয়ে হানিয়াকে সীমাহীন কষ্ট দিয়েছে। কিন্তু কষ্ট ভোগ করার সময় যখন জাভিয়ান এলো তখন সে সেটা সইতে পারছে না। পুরো একটা দিন হয়ে গেল, কিন্তু তারা কেউ হানিয়ার খবর জানে না। শুধু এতটুকু জানে সে আবরারের সাথে আছে। কোথায় আছে, কি করছে, তার শরীরের অবস্থা কেমন এখন কিছুই জানে না। রাত বাজছে এখন 12:30। মাত্রই জাভিয়ান বাসায় আসলো। কলিং বেল দিতেই দরজাটা কেউ একজন খুলে দিল। মনে হচ্ছিল তার জন্যই অপেক্ষা করছিল ব্যক্তিটি। কিন্তু কে এত রাত থেকে তার জন্য অপেক্ষা করছে? আগে তো হানিয়া করতো। সে তো জাভিয়ানকে ত্যাগ করে চলে গেছে। কোনো এক অজানায়, তাহলে আর কে? তার মনি? জাভিয়ান চোখ তুলে দরজা খুলে দেওয়া ব্যক্তিটিকে দেখে নিমেষেই তার মেজাজ খারাপ হয়ে যায়। সোহা খুলেছে দরজাটা। জাভিয়ান কোনো কথা না বলে সোহাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই সোহা তাকে পেছন থেকে ডাক দেয়। জাভিয়ান। সোহার এমন কাছে যেন জাভিয়ানের উত্তপ্ত মেজাজে কেউ ঘি ঢেলে দেয়। মেয়েটা তার থেকে কম করে হলেও 10 বছরের ছোট। সে মেয়েটি নাকি তাকে নাম ধরে ডাকছে। কার না মেজাজ খারাপ হয় এমন বেয়াদবিতে? তার বউ পর্যন্ত তাকে নাম ধরে ডাকে না। একদিন ডেকেছিল, কিন্তু তারপর আর শোনা যায়নি প্রিয় সেই নারীর মুখে নিচের নামটি। জাভিয়ান ক্ষিপ্ত দৃষ্টিতে সোহার দিকে তাকায়। সোহা জাভিয়ানের এমন দৃষ্টি দেখে ভরকে যায়। আমতা আমতা করে বলে, ডিনার রেডি করেছি, ফ্রেশ হয়ে আসো। জাভিয়ান হাত মুঠো করে নিচের রাগটা সংবরণ করে। যার উপর রাগ দেখাতে ইচ্ছুক নয় সে দাঁতে দাঁত চেপে কিরমি দিয়ে বলে, আমার ডিনার নিয়ে তোকে ভাবতে হবে না, আমার হাত আছে, নিজেরটা নিয়ে খেতে পারবো আমি। নিজের চরকায় তেল ঢাল। আরেকটা কথা, আর কোনোদিন যদি তোর মুখে ভাইয়া ছাড়া আমার নাম শুনি, তাহলে এটা শিওর থাক, ওই দিন তোর
একটা হলেও দাঁত পড়বে চাপা থেকে। মনে রাখিস কথাটা। কথাটা বলে জাভিয়ান এমন একটা লুক দেয় যে সোহার ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। জাভিয়ান গটগট পায়ে নিচের রুমে চলে গিয়ে রুমের দরজাটা ঠাস করে লাগায়। এর ফলে হওয়া শব্দ সোহা নিচে থেকে পর্যন্ত পায়। সোহা একটা শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে নিচে রুমের দিকে পা বাড়ায়। মনে মনে নিচের খালামণিকে বকতে ভুলে না। সে রাগে গজগজ করতে করতে বলে, বুড়িটা জ্বালিয়ে মারলো। এ কি ঢং! তার ছেলেকে বেরেক নাকি খাওয়াতে হয়, আবার কি হানিয়া পেয়েছে নাকি? বিয়েটা একবার হোক। এই জাভিয়ান আর শায়লা তালুকদারকে আমার চাকর না বানিয়েছি তাহলে আমার নাম সোহানা। কথাটা বলতে বলতে রেগে মেগে বালিশে মুখ গুজে শুয়ে পড়ে। রুমে আসার পর এক ভয়ঙ্কর নিস্তব্ধতা জাভিয়ানকে আঁকড়ে ধরে। রুমের লাইটটা পর্যন্ত জ্বালানো নেই। জাভিয়ান লাইট জ্বালিয়ে অন্ধকারাচ্ছন্ন ঘরটাকে আলোকিত করে। ঘরকে শুধু লাইট জ্বালিয়ে আলোকিত করা যায়? ঘরের আলো যে সে ঘরের কন্যা বধূরা। তাদের ঘরে কন্যা থাকলেও বধূ যে নেই। কেন নেই সেটা জিজ্ঞাসা করলে লজ্জিত হতে হবে তাদেরকেই। ক্লান্ত শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে সোফার উপর ধপ করে বসে পড়ে। মাথায় হাত রেখে ভাবতে থাকে হানিয়াকে নিয়ে আবরার কোথায় যেতে পারে। হুট করে মনে পড়ে সে একবার শুনেছিল আবরার কাজের সূত্রে রাজশাহী থাকে। হ্যাঁ, তার মানে আবরার হানিয়াকে তার সাথে করে রাজশাহী নিয়ে গেছে। কথাটা মনে পড়তে সে অস্থির হয়ে যায়। মন চাইছে এখনই রাজশাহী গিয়ে এক সময়ের অপ্রিয় সে রমণীকে দেখতে, তাকে দীর্ঘ সময় বুকের সাথে চেপে ধরে উত্তপ্ত বুকটা শান্ত করতে। কিন্তু আবার মনে পড়ে রাজশাহী তো কোনো ছোট বিভাগ না, কতগুলো শহর পাড়া মহল্লা আছে। কোথায় খুঁজবে সে তার রমণীকে? আবারও হতাশ তাকে চেপে ধরে। ফোনটা হাতে নিয়ে চলে যায় বেলকনিতে, নির্ঘুম আরও একটু রাত কাটাতে। পাখি এখনো খাঁচায় বন্দি, কিন্তু শিকারীর ধৈর্য ফুরিয়ে আসছে। তাড়াতাড়ি চলে এসো। মনে রেখো, আমি লক্ষ্যভেদে কখনো ভুল করি না। আর একটা কথা, অসুস্থ পাখিকে সুস্থ করার লোকের অভাব নেই। ঘরের ভেতর গভীর অন্ধকার। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের মলিন আলো যুবকের মুখটাকে রহস্যময় করে তুলেছে। চেয়ারে হেলান দিয়ে বসে সে, ঠোঁটের কোণে এক বাঁকা হাসি। ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করলো, যেন প্রতিটি মুহূর্ত তার নিয়ন্ত্রণে। নম্বর ডায়াল করার পর সেকেন্ডের মধ্যে ওপাশে ফোন রিসিভ হয়। কিছুক্ষণ নীরব থেকে যুবকটি ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে কথোপকথন শেষ করে। অনেকটা নীরব হুমকি দেয় অপর পাশের ব্যক্তিটিকে। ফোন কেটে যুবকটি চেয়ারে আরেকটু গা এলিয়ে দিল। তার ঠোঁটের কোণে সে বাঁকা হাসি আরো গভীর হলো, যেন অন্ধকারে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। কেটে যায় 5টা দিন। সময় যেন দৌড়াচ্ছে। হানিয়া এখন মোটামুটি সুস্থ। আপনার আজ তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলেছে, হাতের ক্ষতগুলোর অবস্থা জানতে। হানিয়া এখন নিজের উপর বিরক্ত। কোন শয়তান এসে তাকে এমন বাকওয়াস কাজটা করতে বলেছিল? পাইলে চটকানা দিয়ে সোজা করে দিত। ভীষণ সমস্যা হচ্ছে নিজের কাজগুলো করতে। রাজশাহী আসার পর আজ প্রথমবারের মতো হানিয়া বাসার বাহিরে যাবে। এই 3 দিন সে ঘর বন্দিই ছিল। আবরারের অফিস 7টায় ছুটি হয়। সে 7:30টায় বাসার নিচে গাড়ি নিয়ে আসে। হানিয়াকে ফোন দিয়ে তাকে নিচে নামতে বলে হানিয়া রেডি হয়ে বাসা থেকে বের হয়। দরজা লক করে লিফটে তখনই নজর পড়ে যায় সাইমা আপা, আহনাফ আর রাতুলকে। অনেক গ্রোসারি কিনে মাত্রই ফিরেছে। আহনাফ হানিয়াকে দেখে লাফ দিয়ে মায়ের কোল থেকে তার কোলে এসে পড়ে। হানিয়াও খুশি মনে তাকে নিজের সাথে জড়িয়ে ধরে আদর করে। এই 3 দিনে সাইমা আর আহনাফের সাথে তার ভীষণ ভাব হয়ে গেছে। হানিয়াও তাদের সঙ্গে বেশ পছন্দ করছে। আহনাফটা সারাদিন হানিয়ার পেছন পেছন ঘুরঘুর করবে, নানা ধরনের কথা বলে কাজ করে হানিয়াকে হাসিয়ে মারবে। হানিয়া সাইমা আপাকে এত কেনাকাটার কারণ জিজ্ঞাসা না করলেও সে নিজে থেকেই বলতে শুরু করে। আরে হানিয়া, জানিস কাল আমার মামাতো ভাই আসছে। অনেক বছর পর তার সাথে দেখা হবে।
লাস্ট ওর সাথে দেখা হয়েছিল যখন ও হাফ প্যান্ট পরতো তখন। তারপর আমিও আমার পড়াশোনা বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ও নিজের পড়াশোনা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পাড়ি জমালো দূর দেশে। দেশে ফিরেছে বছর 3 আগে, কিন্তু তারপর বাবার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এখানে নাকি কি একটা জরুরি কাজে আসবে, তাই আমি বললাম আমার বাসায় উঠে এই ছেলের ভাইটাকে একটু খাতির যত্ন করা হবে। হানিয়া কোনো বিরক্তি ছাড়াই সাইমার কথাগুলো শুনে। সাইমা নিজের কথায় ব্যস্ত হয়ে পড়ে। হানিয়াও টুকটাক কয়েকটা কথা বলছে। হানিয়ার এমন রেডি হয়ে বের হওয়া দেখে রাতুলের একটু খটকা লাগে। সে আন্দাজে ঢিল ছুঁড়ে বলে। হানিয়ার সাইমা ভ্রু কুঁচকে রাতুলের দিকে তাকায় তার ভাবির ডাক শুনে। রাতুল হুট করে কি বলতে কি বলে ফেলেছে ভেবে জিভ কাটে। হানিয়ার সন্দিহান দৃষ্টি নিয়ে তার দিকে তাকালে সে তাড়াহুড়ো করে বলে। হানিয়া তার কথা বিশ্বাস না হলেও সেই বিষয় নিয়ে বেশি একটা মাথা ঘামায় না। রাতুলকে তার এমনিতেও পছন্দ না। ছেলেটার সাথে যখনই দেখা হয় কেমন অদ্ভুত করে হাসে, তাকিয়ে থাকে। রাতুল তাকে আবার প্রশ্নটা করলে হানিয়া শান্তভাবে জানায় সে তার কাটা হাত দেখাতে ডাক্তারের কাছে যাচ্ছে। হানিয়া কথাটা বলতে না বলতে আবরার আবার ফোন দেয়। সাইমা তাকে আর আটকে না রেখে চলে যেতে আসে রাতুল আহনাফকে নিয়ে। হানিয়া লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে। লিফটের দরজা বন্ধ হবে এমন সময় সে লিফটের বাহিরে তাকালে দেখতে পায় রাতুলের অদ্ভুত সে চাহনি আর হাসি। সকালে আপনার অফিসের জন্য বের হবে এমন সময় আগমন ঘটে সাইমার। সে হানিয়াকে নিজের সাথে তাদের ফ্ল্যাটে নিয়ে যেতে এসেছে এবং দুপুরের খাবারটাও তাদের সাথেই করার প্রস্তাব দেয়। আপনার সম্পূর্ণ বিষয়টা হানিয়ার উপর ছেড়ে দেয়। হানিয়ার ভালো লাগলে যাবে। সাইমা অনেক জোর করায় হানিয়ার মানা করতে পারে না। আপনার অফিসের জন্য বের হয়ে গেলে সেও সাইমার সাথে তাদের ফ্ল্যাটে এসে পড়ে। আহনাফের সাথে দুষ্টুমি সাইমাকে টুকটাক সাহায্য করতে করতে দুপুর 1টা বেজে যায়। মোটামুটি সব রান্নাই শেষ হয়ে শুধুমাত্র পায়েস বাদে। পায়েসটা সে বেশি একটা ভালো বানায় না, এটা নিয়ে একটু চিন্তিত। তাকে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে দেখিয়ে হানিয়া তাকে এর কারণ জিজ্ঞাসা করে। সাইমা তাকে বিষয়টা জানালে হানিয়া নিচেই বলে সে পায়েসটা বানাতে চায়। অসুস্থ হানিয়াকে বুঝে সাইমা কাজ করতে দিবে। সাইমা এক বাক্যে নাকচ করে দেয়। হানিয়াও নাছরবান্দার মতো তাকে রাজি করিয়ে তবেই দম নেয়। কিন্তু সাইমা তাকে শর্ত দেয় হাতে বেশি প্রেশার দেওয়া যাবে না, আর হাত ব্যথা করলেই কাজটা তাকে হ্যান্ড ওভার করতে হবে। হানিয়াও মেনে শর্ত। প্রায় 1 ঘন্টা লাগে ধীরে সুস্থে ঘর মম করা সুবাস নিয়ে হানিয়া তার রান্না শেষ করে। আজ 1 মাস পরে সে হাতা খুন্তি ধরল। বেশ তৃপ্তি নিয়ে কাজটা করেছে সে। গরমে ঘেমে যাওয়ায় সাইমা তাকে নিচের রুমে পাঠিয়ে দেয় ফ্রেশ হতে। মুখ হাত ধুয়ে আহনাফকে নিয়ে ঘরে বসে দুষ্টুমি করতে থাকে। তখনই কলিং বেলের আওয়াজ শোনা যায়। হানিয়া বুঝতে পারে সাইমাদের গেস্ট হয়তো এসে পড়েছে। তার গেস্টের মুখোমুখি হতে কেমন একটা অস্বস্তি অনুভব হয়। আহনাফ কলিং বেলের আওয়াজ শুনে দৌড় দিয়েছে। হানিয়া মিনিট 2 বাদে রুম থেকে বের হয়। রুম থেকে বের হওয়ার সাথে সাথে তার নাকে এসে বাড়ি খায় তার নিষ্ঠুর পুরুষটির গায়ের সুবাস। বুকের মধ্যে কিছু একটা কামড়ে ওঠে। ড্রয়িং রুমের সোফার দিকে তাকালে দেখতে পায় তার দিকে পিঠ দিয়ে একজন অচেনা যুবক বসে আছে। আহনাফের অবস্থান যুবকটির কোলেই। সাইমা আর রাতুল যুবকটির বিপরীত দিকে সোফায় বসে আছে। ভাইয়ের সাথে কথা বলতে বলতে সাইমার নজর পড়ে তার ঘরের দরজায় দাঁড়ানো হানিয়ার দিকে। সে একটা হাসি দিয়ে হানিয়াকে ডাক দিয়ে বলে, হানিয়া এদিকে আয়, পরিচিত হ ওর সাথে। আয় এদিকে আয়। সাইমার হুট করে ডেকে ওঠায় হানিয়া থতমত খেয়ে যায়। চোখ দিয়ে ইশারায় বোঝায় সে যেতে ইচ্ছুক নয়, কিন্তু দুষ্টু রাতুলের জন্য তার এই ইচ্ছেটাও পূরণ হয় না। সে একটা চমৎকার হাসি দিয়ে বেশ জোরে জোরে বলে, হানিয়া আপনি, তুমি কি ভাইয়ের সামনে আসতে লজ্জা পাচ্ছ? আরে লজ্জার কি আছে, আসো কথা বলো। হানিয়ার এবার সিরিয়াস রাগ হয় রাতুলের উপর। সে কঠিন চোখে তার দিকে তাকায়।
তারপর গুটি গুটি পায়ে সোফার কাছে যেতে থাকে। যতই ওইদিকে আগাচ্ছে তার বুকের ভেতর হৃৎপিণ্ড নামক বস্তুটার কীর্তিকলাপ দ্বিগুণ হারে বেড়ে চলেছে। মাথায় দেওয়া ওড়নাটা আরেকটু টেনে কপাল পর্যন্ত আনে। তারপর সেখানে গিয়ে চোখ নিচের দিকে রেখে অজ্ঞাত সে ব্যক্তির উদ্দেশ্যে সালাম দেয়। কে না কে তার সাথে দৃষ্টি বিনিময় করার ইচ্ছে হানিয়ার একদমই নেই, তার উপর ব্যক্তিটি ছেলে। সালামের জবাব না পেয়ে হানিয়া অদ্ভুত লাগে। তার অদ্ভুত লাগাকে বিস্ময়ে পরিণত করতে শোনা যায় অতি পরিচিত সেই পুরুষালী কণ্ঠ। ওয়ালাইকুম আসসালাম মিসেস তালুকদার। হানিয়া পিলে চমকে ওঠে এমন কথা আর ব্যক্তিটির কণ্ঠ শুনে। চোখ তুলে ব্যক্তিটিকে দেখে হানিয়া হতভম্ব হয়ে যায়। আপনার তার অবস্থান কাউকে জানায়নি, তাহলে এখানে আসলো কিভাবে? হানিয়া বিড়বিড়িয়ে বলে ওঠে। এই লোক আমাকে কবরে না নিয়ে শান্ত হবে না। হানিয়া রাগে হাত মুঠো করে বসে আছে নিচের রুমে। কলিং বেলে ক্রমাগত আওয়াজে কানটা ঝালাফালা হয়ে যাচ্ছে, তাও সে ঘাপটি মেরে নিচের রুমে বসে আছে। আরও মিনিট দশেকের মতো বেল বাজতে বাজতে হঠাৎ থেমে যায়। হানিয়া তখনও ধম মেরে বসে আছে। হঠাৎ বেলকনি থেকে কারো গলার আওয়াজ শোনা যায়। রাতুল তাকে ডাকছে। এবার হানিয়া মাথার খুন করার মতো রাগ চেপে যায়। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। হাত বাড়িয়ে বেডের উপরে রাখা বাটন ফোনটা তুলে নেয়। ফোনটা আবরারের। হানিয়া সারাদিন বাসায় একা একা থাকে বলে এই ফোনটায় নিচের একটা সিম লাগিয়ে দিয়ে গেছে আবরার, যাতে হানিয়ার কোনো সমস্যা হলে তাকে ফোন দিতে পারে। হানিয়া ফোনটা ঘেটে একটা নাম্বার বের করে সেটাই কল লাগায়। সেকেন্ডের ব্যবধানে কলটা রিসিভ হয়। হানিয়া ব্যক্তিটিকে কিছু বলার পূর্বেই ব্যক্তিটি বলা শুরু করে। হানিয়া, তুই বললি দুপুরের ঔষধ খেয়ে আসবি, আর আসলি না। রাতুলকে পাঠালাম তোকে ডাকার জন্য, তাও এলি না। কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে বেশি? দরজাটা খুলে একটু কষ্ট করে তাহলে আমায় ভিতরে আসতে দে। তখন জাভিয়ানের সালামের জবাব দেওয়ার পর হানিয়া তার সাথে আর একটাও বাক্য বিনিময় করেনি, বরং তার সামনেই সাইমাকে বলে, আপা, আমার দুপুরের একটা ঔষধ আছে, ওটা নিয়ে আসছি। কথাটা বলেই হনহনিয়ে বাসায় এসে পড়ে। তারপর থেকে সে যে রুমে এসে বসেছে, কোনো নড়চড় ছাড়াই আধা ঘন্টা পার করে দিয়েছে। হানিয়া আধা ঘন্টা হয়ে যাওয়ার পরও আসছে না দেখে সাইমা এখন ফোন দিয়ে উপরিক্ত কথাটা বলে। হানিয়া সাইমার এমন অস্থিরতায় কোনো রিয়্যাক্ট করে না, বিশ্বাস করতে পারে না আজকাল কাউকেই। নিজের স্বার্থ সিদ্ধর জন্য মানুষ কোনো কিছু করতে পারে না, তা হানিয়ার থেকে ভালো আর কে জানে। হানিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, শরীর খারাপ লাগছে আপা, আপনার লাঞ্চ করে নিন। কাজের খালা সকালে যা বানিয়েছিল তা দিয়েই আমি দুপুরের লাঞ্চ সেরে নিব। এখন আর ভালো লাগছে না, বিকেলে বা রাতে একবার এসেন, খাবার খেয়ে একটু ঘুমাবো। রাখছি, আল্লাহ হাফেজ। একশেষে কথাগুলো বলে সাইমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দেয় হানিয়া। হানিয়ার এহেন কাজে সাইমা অবাক হয়ে ফোনটা কানে ধরে রাখে। আজ প্রায় 6 দিন মেয়েটার সাথে নিয়মিত দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু কখনো এমন ব্যবহার করেনি। মনে হলো সে সাইমার সাথে কথা বলতে ইচ্ছুক নয়, কিন্তু কেন? একটু আগেও তো ভালোই হেসে হেসে কথা বলছিল, আজ কাজ করছিল, হঠাৎ কি হলো আবার? সাইমা বিপরীতে সোফায় বসা জাভিয়ানের মাথা নিচু করে বসেছিল। তার বুঝতে বাকি নেই হানিয়ার এমন ব্যবহারের কারণটা কি। জাভিয়ান মাথা তুলে সাইমার দিকে তাকায়। রাতুল বেলকনি থেকে এসে পড়েছে ততক্ষণে। রাতুল একটা সিঙ্গেল সোফায় বসে গা এলিয়ে দিয়ে হতাশ হয়ে বলে, হানিয়া তো দরজা খুললো না আপু, ব্যালকনি থেকেও ডাকলাম আসলোই না। ফোন দিয়েছিলে তুমি, কিছু বললো? সাইমা ফোনটা কান থেকে নামিয়ে ভাইদের উদ্দেশ্যে বলে, আমি না, হানিয়ে দিয়েছে, বললো শরীর খারাপ লাগছে, আসবে না এখন আর, বিকেলে বা সন্ধ্যায় আমায় গিয়ে দেখে আসতে বললো। হানিয়ার শরীর খারাপ লাগছে শুনে জাভিয়ান অস্থির হয়ে যায়। সে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে ওর? বেশি খারাপ লাগছে শরীর? তাহলে আমরা সবাই গিয়ে এখনই একবার দেখে আসি, চলো সাইমাপু। সাইমা জাভিয়ানের এমন অস্থিরতা দেখে অবাকই হয়।
রাতুলও টাসকে খেয়ে যায়। বা এত ভালোবাসা তো যে শরীর খারাপ শুনে এমন অস্থির হয়ে পড়েছে। সাইমা তা রাতুলের অবাক চাহনি দেখে জাবিয়ান থতমত খেয়ে যায়। বুঝতে পারে তার এমন অস্থিরতা দেখানোটাই ঠিক হয়নি। তার আপু যদি একবার জানতে পারে জাবিয়ান হানিয়ার সাথে কি কি কাণ্ড করেছে, তাহলে হানিয়া তাকে পুলিশে না দিলেও সাইমা অবশ্যই তাকে পুলিশে দিবে। সে এমন পুরুষ অনেক বেশি ঘৃণা করে যারা কিনা নিজেদের স্ত্রীদের গায়ে হাত তুলে। ছোটবেলায় এ নিয়ে সাইমা এক বিশাল কাণ্ড ঘটিয়ে ফেলেছিল। সেও সাক্ষী ছিল সাইমার ওই ঘটনার। তারপর একদিন সাইমা তাকে ডেকে নিয়ে গিয়ে সুন্দর করে বুঝিয়েছিল একজন পুরুষ জীবনে নারীর অবদান কতটা।